সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো না? আশা করি সবাই ভালোই আছে, তাই না? বিগত দিনে আমরা কিন্তু তোমাদের সাথে দ্বিতীয় চ্যাপ্টার পড়ানো শেষ করে ফেলেছি। আমরা আজকে তোমাদের সাথে আলাপ করব আমাদের তৃতীয় অধ্যায় নিয়ে। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম কি? আচরণের জৈবিক ভিত্তি। দেখো, গতদিন ক্লাসে আমরা কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার শেষ করেছি। আমরা আজকে তৃতীয় চ্যাপ্টারে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি, অর্থাৎ মানুষ এবং প্রাণী যে আচরণ করে। আমাদের মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় তো হচ্ছে আচরণ, তাই না? তো আমরা যে আচরণ করি, এই আচরণের পিছনে কোন বিশেষ জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটাই আমাদের আজকে দেখার বিষয়। তো দেখো, আচরণের মূল ভিত্তি যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা বলবো যে মানুষ বা প্রাণী যে আচরণ করে, এর মূল ভিত্তি হচ্ছে তার জীবন। মূল ভিত্তি হচ্ছে তার জীবন। যদিও বিজ্ঞানীগণ বলছেন যে আচরণের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্ক এবং বিভিন্ন গ্রন্থি সমূহ। আর মস্তিষ্কে আসে স্নায়ু কোষ বা স্নায়ুতন্ত্র। তো আচরণের মূল ভিত্তিতে বিজ্ঞানীগণ মনে করছেন যে মস্তিষ্ক বা বিভিন্ন স্নায়ুতন্ত্র এবং গ্রন্থি সমূহের ভূমিকা প্রধান। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আচরণের পিছনে মূল ভূমিকা পালন করে জীবন। আমি জীবন্ত বলেই কিন্তু বিভিন্ন রকমের আচরণ করে থাকি। হাত নাড়াতে পারি, কথা বলতে পারি, কি বলো, হাঁটতে পারি, দৌড়াতে পারি, বিভিন্ন রকম আচরণ করতে পারি। আমার শুধুমাত্র জীবন আছে বলে। এই আমি যেদিন মারা যাব, অর্থাৎ কিনা যেদিন আমার ভিতর থেকে জীবন বলে বা প্রাণ বলে এই জিনিসটা বেরিয়ে যাবে, এমন একটা জিনিস দেখা যায় না, কিন্তু সে জিনিসটা কিন্তু আছে। এই প্রাণ যখন আমার দেহ থেকে বেরিয়ে যাবে, সেদিন আমার হাত থাকবে, পা থাকবে, চোখ, কান, নাক, মুখ সবই থাকবে, কিন্তু থাকবে না আমার মস্তিষ্ক থাকবে। বিজ্ঞানীরা বলছে আচরণের জন্য মেন ভূমিকা পালন করে কি? মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, গ্রন্থি সমূহ সব কিন্তু থাকবে আমার শরীরের মধ্যে। কিন্তু আমি আমার হাত নাড়াতে পারবো না, আমি আমার কথা বলতে পারবো না, চলতে ফিরতে পারবো না, বিভিন্ন রকমের আচরণ কার্যক্রম আমি করতে পারবো না। কিসের কারণে? আমার ভিতরে এতদিন ছিল প্রাণ। সেই প্রাণ ভ্রমরা যখন বেরিয়ে গেল, তখন আমি হয়ে গেলাম তোমার এই সামনের টেবিল, চেয়ার, বই খাতার মতো একটা জড় পদার্থ। সেজন্য আমারই অভিজ্ঞতা থেকে আমি বলি যে আচরণের মূল ভিত্তি হচ্ছে জীবন। আর এই জীবনের ওপর ভিত্তি করে আমার মস্তিষ্ক এবং আমার দেহের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন রকম কার্যক্রম করে থাকে, তাই না? বলো, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় আচরণের ভিত্তি, জৈবিক ভিত্তি। অর্থাৎ আচরণ জীবনের ওপর ভিত্তি করেই সূচিত হয়। আমার জীবন আছে বলে আমার মস্তিষ্ক কাজ করে, আমি জ্যান্ত বলে, আমার ভিতরে প্রাণ আছে বলে আমি কি বিভিন্ন রকমের আচরণ করতে পারি, তাই না? আমার এই প্রাণ ভ্রমরা যেদিন বেরিয়ে যাবে, তখন আমি হয়ে যাব অন্য ইট, কাঠ, পাথরের মতন জড় পদার্থ। সেদিন কিন্তু আমার আর কোনো আচরণ করার ক্ষমতা থাকবে না। তাহলে আচরণের মূল ভিত্তি জীবন, তারপরে এসে মস্তিষ্ক বা বিভিন্ন রকম গ্রন্থিসমূহ, স্নায়ুতন্ত্র, এদের ভূমিকা। বোঝা গেল? তাহলে আচরণ সৃষ্টি হয় কিসের উপর ভিত্তি করে বলো তো? জীবনের উপর ভিত্তি করে। কিন্তু জীবন নাই তো আমার ভিতরে কোনো আচরণ নাই, তাই না? তাহলে আমরা আজকে আমাদের চ্যাপ্টারটা শুরু করলাম আচরণের জৈবিক ভিত্তি দিয়ে। এটার মেন কারণ হচ্ছে যে কি, আমার জীবন আছে বলে আমি জীবন্ত বলে বিভিন্ন রকমের আচরণ করে থাকি। আমার যেদিন না জীবন থাকবে, সেদিন থেকে আমি এই জড় পদার্থের মতন অনড়, অথর্ব, আমি কোনো রকমের ভূমিকা পালন করতে পারবো না। আমার শরীরের ভেতর কিন্তু সব কিছুই থাকবে, কিন্তু আমি হয়ে যাব অচল, তাই না? তা আচরণের মূল ভিত্তি হচ্ছে জীবন। আর এই জীবনের উপর ভিত্তি করে আমার মস্তিষ্ক, আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আমার পেশি সমূহ, আমার গ্রন্থি সমূহ, স্নায়ুতন্ত্র, স্নায়ুকোষ বিভিন্ন রকম কার্যক্রম হয়ে থাকে। তো এই আলোচনাতে যেতে গেলে আমাদের এখন একটু আলোচনা করতে হবে স্নায়ুতন্ত্র নিয়ে। দেখো, স্নায়ুতন্ত্র
প্রাণী দেহ বা জীব দেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। এই কোষকে জীবনের একক বলা হয়, তাই না? ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কিন্তু কোষ আবিষ্কার করেন। কে কোষ আবিষ্কার করেন? রবার্ট হুক। কত সালে বলো তো? 1665 সালে, তাই না? তো 1665 সালে উনি প্রথম কোষ আবিষ্কার করেন। এই কোষগুলো এত সূক্ষ্ম যে এটা দেখার জন্য শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দরকার হয়, খালি চোখে দেখা যায় না, তাই না? আবার কিছু কিছু কোষ আছে লম্বায় 3 ফুট পর্যন্ত লম্বা হয়, কিন্তু ঘনত্ব এত কম যে সেটা দেখার জন্যও খালি চোখে তা দেখা যায় না, তাই না? এক বা একাধিক কোষের সমন্বয়ে গঠিত হয় কলা। কি তৈরি হয়? কলা তৈরি হয়। একাধিক কোষের সমন্বয়ে কলা তৈরি হয়। কলা মানে কি কলা? আমরা বাজারে যে কলা কিনতে পাই তা কিন্তু না, হ্যাঁ, সাগর কলা না, কাঁচকলা না, এটা হচ্ছে টিস্যু কলা। তাহলে একাধিক কোষের সমন্বয়ে তৈরি হয় কলা, তাই না? টিস্যু। আর এই অনেকগুলো টিস্যুর সমন্বয়ে গঠিত হয় এক ধরনের যন্ত্র বা অর্গান, অঙ্গ বলি আমরা, তাই না? যেমন পাকস্থলী। আর একই ধরনের কাজ করে কতগুলো যন্ত্র মিলে তৈরি হয় তন্ত্র, সিস্টেম, যেমন স্নায়ুতন্ত্র বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো আমরা বলতেছিলাম কোষের কথা। দেখো কোষটাকে আমরা তোমাদের একটু দেখাই। আমার হাতে দেখতে পাচ্ছ একটা চক, তাই না? এই চকটাতে দেখো কি ধরনের কোষ আছে আমি দেখাচ্ছি। চকটা গুম করে নিলাম, দেখো আমি যে ফু দিয়ে উড়াই দিলাম, এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা চকের ভেতর থেকে বেরোলো, আমরা কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। এইগুলোই কিন্তু কোষ, তাই না? শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এই কোষগুলো কিন্তু দেখা যায় না, তাই না? তো আমরা বলতেছি স্নায়ুতন্ত্রের কথা। স্নায়ুতন্ত্র বলতে আমরা বলতেছি যে সেই ধরনের তন্ত্র যা আমার দেহের ভিতরকার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সংগঠিত করে, বাইরের থেকে আসা উদ্দীপককে গ্রহণ করে, সেইটাকে আবার নিজের অন্তর্মুখী তন্ত্রের ভিতর দিয়ে মস্তিষ্কে নিয়ে যায়। মস্তিষ্ক যে বার্তা দেয় সেইটাকে আবার বহন করে আমার দেহের অস্থি পেশিতে প্রেরণ করে। তাই আমরা আবার বিভিন্ন রকম প্রতিক্রিয়া করি। অর্থাৎ বাহ্যিক উদ্দীপকের মাধ্যমে আমাদের যে কার্যক্রম হয় প্রতিক্রিয়া, এইগুলোকে সমন্বয় সাধন করে আমার সমস্ত দেহবয়ব বা অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে পরিচালনা করে যে জিনিস, সেটাই হচ্ছে স্নায়ুতন্ত্র, তাই না? আমরা যে কোষের কথা একটু বলছিলাম, দেখো তোমাদের আর একটা জিনিস দেখাই, এখানে আছে। আচ্ছা, পরে দেখাই এটা। তো আমরা স্নায়ুতন্ত্রের কথা বলছিলাম। এই আমাদের দেহ অবয়ব বা সমস্ত সেল বডি কিন্তু স্নায়ুতন্ত্র দিয়ে গঠিত। এবারে আমরা আসি, দেখো স্নায়ু কোষ বা নিউরন। স্নায়ু কোষ বা নিউরন, আমরা আগেই বলেছি কোষকে জীবনের বা দেহের একক বলা হয়, তাই না? বিভিন্ন ধরনের কোষের স্নায়ু কোষ বা নিউরনের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। স্নায়ু কোষ হচ্ছে স্নায়ুতন্ত্রের মৌলিক একক। স্নায়ুতন্ত্রের মাধ্যমে তথ্যকে পরিবহন করাই কিন্তু এর কাজ বা ভূমিকা। এই জন্যে আমরা নিউরনকে বলি যে আমাদের শরীরের পরিচালনা পথ, পরিবহন সেক্টর। বিভিন্ন মনোবিজ্ঞানী, তাহলে নিউরন বলতে আমরা কি বলছি? যে কোষকে দেহের একক বলা হয়। আমাদের দেহে অসংখ্য লক্ষাতি লক্ষ কোটি কোটি কোষের সমন্বয়ে আমাদের এই দেহ গঠিত কিন্তু, তাই না? হ্যাঁ, আর এই স্নায়ু কোষ বা নিউরনের মাধ্যমে আমাদের শরীরের ভেতরে বিভিন্ন তথ্য আদান প্রদান হয়। আমরা যেরকম আগে বললাম, বাহ্যিক উদ্দীপকের মাধ্যমে আমরা পঞ্চ ইন্দ্রিয় যে উদ্দীপনা গ্রহণ করে সেটা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। আবার মস্তিষ্ক ওই সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে যে বার্তা আমাদের কাছে দেয় সেটা আবার বহির্মুখী স্নায়ুর মাধ্যমে আমাদের শরীরের অস্থিপেশিতে প্রেরণ করে। তাই আমরা কিন্তু বিভিন্ন রকমের প্রতিক্রিয়া করি, অর্থাৎ উদ্দীপকের প্রতি যে প্রতিক্রিয়া এটাই আমরা করে থাকি, তাই না? তো এই জন্যে স্নায়ু কোষ বা নিউরনকে অনেকে পরিবহন সেক্টর বলছেন। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে নিউরনের বা স্নায়ু কোষের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন। মনোবিজ্ঞানী ক্রাইরার, গোথালস, কেভান্স এবং সলোমান স্নায়ু কোষের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন
যে স্নায়ুকোষ হচ্ছে সেই ধরনের কোষ যা স্নায়ুতন্ত্রের মৌলিক একক এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের দেহের ভেতরে তথ্য পরিচালনা করে থাকে, তাই না? মনোবিজ্ঞানী জন এল ভোগেল বলছেন স্নায়ু কোষ হলো সেই ধরনের কোষ যা স্নায়ুতন্ত্রের মৌলিক একক, তাই না? তাহলে আমরা স্নায়ু কোষ বা নিউরন কাকে বললাম বলো তো? নিউরন কি? নিউরন হচ্ছে বা স্নায়ু কোষ হচ্ছে সেই ধরনের কোষ যা স্নায়ুতন্ত্রের মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট, তাই না? এবার স্নায়ু কোষের সম্পর্কে আরেকটা জিনিস বলি যে আমাদের মস্তিষ্কে কতগুলো স্নায়ু কোষ বা নিউরন আছে সেই সম্পর্কে কিন্তু বিজ্ঞানীরা এখনো সঠিকভাবে ধারণা করতে পারেননি। তবে ওনারা মনে করেন যে আমাদের মস্তিষ্ক 100 থেকে 200 বিলিয়ন স্নায়ু কোষ ধারণ করতে পারে, তাই না? আর এই 100 থেকে 200 বিলিয়ন যে স্নায়ু কোষ মস্তিষ্কের মধ্যে আছে এরা কিন্তু হচ্ছে এর প্রত্যেকটি তার পার্শ্ববর্তী 1000টির কাছে কিন্তু তাদের তথ্য প্রেরণ করতে পারে, তাই না? তো আমরা মোটামুটি স্নায়ু কোষ সম্পর্কে জানলাম। এখন দেখো স্নায়ু কোষের গঠন সম্পর্কে বলি আমরা। নিউরনের গঠন, নিউরনের গঠন নিউরনের গঠন সব রকমের স্নায়ু কোষের আকৃতি বা গঠন কিন্তু একরকম নয়। অনেকে আছে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমরা আগেই বলেছি যে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কিন্তু স্নায়ু কোষ বা নিউরন দেখা যায় না। আবার কিছু কিছুর গঠন আছে এমন যে লম্বায় 3 ফুট পর্যন্ত হতে পারে, কিন্তু ঘনত্ব এত কম যে সেটা দেখার জন্যও শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র লাগে, তাই না? তো গঠন অনুযায়ী স্নায়ু কোষকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? সাধারণ স্নায়ু কোষকে 3 ভাগে, সাধারণ কোষকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেখো এরকম, এক হচ্ছে আমরা এখানে দেখেছি একটা স্নায়ু কোষের ছবি আঁকিয়েছি আমরা, দেখো এখানে আমরা দেখাচ্ছি গঠন অনুযায়ী একটা স্নায়ু ওই কোষকে 3 ভাগে ভাগ করা যায়। কোষ দেহ, কয় আমরা বলছি কোষ দেহ, খ হচ্ছে কোষ আবরণ, গ হচ্ছে কোষ কেন্দ্র। এখানে দেখো আমরা দেখিয়েছি কোষ দেহ। দেখো প্রত্যেকটি কোষের ভিতরে অপেক্ষাকৃত তরল যে পদার্থ আছে তাকে কোষ দেহ বলে। আমরা এখানে তোমাদের উদাহরণ দিয়ে দেখাই একটা, আমার হাতে দেখো এই জিনিসটা কি, তোমরা সবাই জানো তাই না? বলো তো কি এটা? ডিম, তাই না? এই ডিম কিন্তু একটা সবচেয়ে বড় কোষ। দেখো এই প্রত্যেকটা ডিমের ভিতরে আসে একটা কুসুম আর তার বাইরে আছে কিছুটা লালা, তাই না? তো আমরা কোষ দেহ বলতে আমরা বলছি ডিমের ভিতরকার যে লালা সেটার কথা বলছি, কোষ দেহ অপেক্ষাকৃত তরল, তাই না? এটা প্রত্যেকটা কোষের ভিতরে রয়েছে। এই যে কোষের ভিতরে দেখো অংশটা কোষ দেহ। আর দেখো প্রত্যেকটা কোষের ভিতরে গোলাকৃতি পিণ্ডাকৃতি একটা অংশ আছে, আমরা এর ভিতরে ডিমের ভিতরে দেখাচ্ছি কুসুমকে। অপেক্ষাকৃত ঘন গোলাকৃতি যে অংশ তার নাম হচ্ছে কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস, তাই না? আর এটা নিউক্লিয়াস, তাহলে এর ভিতরের কুসুমটা হচ্ছে নিউক্লিয়াস আর লালাটা হচ্ছে কোষ দেহ। আর এই যে বাইরে আমরা আরেকটা জিনিস দেখিয়েছি এটার নাম হচ্ছে কোষ আবরণ। দেখো ডিমটার দিকে তাকিয়ে, এর বাইরের যে খোলাটা আমরা দেখাচ্ছি এই খোলাটা হচ্ছে কিন্তু এর আবরণ। প্রত্যেকটি কোষের বহিরাবরণ অপেক্ষাকৃত শক্ত আবরণ দিয়ে আবৃত থাকে, এটার নাম হচ্ছে কোষ আবরণ। আমরা এই ডিমটাকে দেখলে বুঝতে পারি বাইরের খোলার অংশটা হচ্ছে কি কোষ আবরণ, ভিতরের কুসুমটা হচ্ছে কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস, আর তার বাইরে যে লালা জাতীয় পদার্থটা হচ্ছে কোষ দেহ। এটা হচ্ছে একটা সাধারণ কোষের উদাহরণ। আর একটা স্নায়ু কোষ হচ্ছে এই সাধারণ কোষের এই 3টা অংশ ছাড়াও তার ভিতরে আর 2টা অংশ থাকে। একটা হচ্ছে স্নায়ু কেশ, স্নায়ু কেশ, আর হচ্ছে স্নায়ু শাখা।
স্নায়ু কেশ এবং স্নায়ু শাখা, এটা হচ্ছে একটা স্নায়ু কোষের অতিরিক্ত দুটো অংশ থাকে। তাহলে আমরা সাধারণ কোষে পড়লাম কোষ দেহ, কোষ আবরণ এবং কোষ কেন্দ্র, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দু? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা ডিমের যে উদাহরণটা দিলাম, এই একটা ডিমের ভিতরে একদম কেন্দ্রে থাকে কুসুমটা, কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস, তার বাইরে যে লালা জাতীয় এটা হচ্ছে কোষ দেহ, আর বাইরের খোলাটা হচ্ছে কোষ আবরণ। এই সাথে আমরা আসতেছি একটা স্নায়ু কোষে থাকে স্নায়ু কেশ, এখানে দেখো। তাহলে আমরা আগে আলোচনা করলাম কোষ দেহ, কোষ কেন্দ্র, কোষ আবরণ। এবার থাকে স্নায়ু কোষে স্নায়ু কেশ। স্নায়ু কেশ হচ্ছে সেই জিনিস, একটা স্নায়ু কোষের গা থেকে বেরিয়ে গেছে চুলের মতন যে অংশটা দেখতে, নাম হচ্ছে স্নায়ু কেশ। তার মানে দেখতে কি চুলের মতো, যার কারণে তার নাম দেওয়া হয়েছে স্নায়ু কেশ। প্রত্যেকটি স্নায়ু কোষে এই স্নায়ু কেশ থাকে। স্নায়ু কেশের কাজ হচ্ছে যে তথ্যকে গ্রহণ করা। কি করা? গ্রহণ করা। অর্থাৎ অন্য যে কোষ তার প্রান্তগুচ্ছ দিয়ে স্নায়ু শাখা দিয়ে যে তথ্যটা প্রেরণ করে সেইটাকে গ্রহণ করে অন্য আরেকটা স্নায়ু কোষের স্নায়ু কেশ, তাই না? তো স্নায়ু কেশ হচ্ছে গ্রহণদ্বার। প্রত্যেকটি স্নায়ু কোষের স্নায়ু কেশ সারা দেহের ভিতরে ওই তথ্য গ্রহণ করে, সংগ্রহ করে, করে সে আবার কি করে ওইটা প্রেরণ করে তার কি দিয়ে? স্নায়ু শাখা দিয়ে। তাহলে আমরা স্নায়ু কেশ দেখলাম প্রত্যেকটি কোষের বহিরাবরণে বেরিয়ে গেছে। আর স্নায়ু শাখা দেখো, স্নায়ু শাখা এই যে আমরা দেখাচ্ছি স্নায়ু শাখা। প্রত্যেকটি কোষ থেকে লম্বা বহিরাবরণযুক্ত একটু শাখার মতন যে অংশ তার নাম হচ্ছে স্নায়ু শাখা। এই স্নায়ু শাখার মাধ্যমে কিন্তু এই কোষ যে তথ্য গ্রহণ করেছিল সেই তথ্যটাকে প্রেরণ করে থাকে, প্রান্তগুচ্ছ দিয়ে প্রেরণ করছে। দেখো, তাহলে কোনো একটা কোষ যখন তথ্য গ্রহণ করে তখন সেই স্নায়ু কেশ দিয়ে তথ্যটা গ্রহণ করে, তারপরে সেই তথ্যটা প্রেরণ করে স্নায়ু শাখা দিয়ে। এই স্নায়ু শাখার উপরে এক ধরনের এই আছে দেখো গ্রন্থি, এটাকে আমরা বলছি রেনভিয়ারের গ্রন্থি। রেনভিয়ারের গ্রন্থি দেখছো, এইটা স্নায়ু শাখাকে আবৃত করে রাখে, যাতে করে বিভিন্ন তথ্য যেন স্নায়ু শাখা দিয়ে নামতে গিয়ে বাইরে বেরিয়ে না যায়। আমরা অনেক সময় মুরগি, হাঁস এদের পায়ে দেখবা শুকনো এক ধরনের খোসা জাতীয় থাকে, নখ দিয়ে টান দিলে বেরিয়ে আসে, জানো না? দেখছো না? এইটা রেনভিয়ারের গ্রন্থিটা, কিন্তু রেনভিয়ার না, মায়োলিন সিটটা ওই রকম দেখতে। কোষটা মায়োলিন সিট দিয়ে আবৃত থাকে, আর এই মায়োলিন সিট মাঝে মাঝে শাখার সাথে জুড়ে রয়েছে, এটা হচ্ছে রেনভিয়ারের গ্রন্থি। আর পরিশেষে দেখতেছি আমরা প্রত্যেকটি কোষের প্রান্তগুচ্ছ আছে, এই প্রান্তগুচ্ছ দিয়ে কিন্তু তথ্য বেরিয়ে যায়। তাহলে আমরা দেখলাম, দেখো শিক্ষার্থীবৃন্দু, যে একটা কোষ, তাহলে আমরা নিউরনের গঠনে দেখতেছি সাধারণভাবে একটা কোষ তিন ভাগে বিভক্ত: কোষ দেহ, কোষ আবরণ এবং কোষ কেন্দ্র, তাই না? আর একটা স্নায়ু কোষের ওই সাথে আর দুটো জিনিস রয়েছে। কি কি? সেটা হচ্ছে স্নায়ু কেশ এবং স্নায়ু শাখা। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি দেখলাম একটা স্নায়ু কোষের ছবি আমরা এখানে এঁকেছি, তোমরা এই থেকে মোটামুটি বুঝতে পারলে, তাই না? তারপরে দেখো গঠন অনুসারে স্নায়ু কোষের শ্রেণী বিভাগ। স্নায়ু কোষের শ্রেণী বিভাগ। গঠন অনুযায়ী একটা স্নায়ু কোষকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? তিন ভাগে। বলতো গঠন অনুসারে স্নায়ু কোষকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এক মেরু বিশিষ্ট স্নায়ু কোষ, এক নাম্বার হচ্ছে এক মেরু বিশিষ্ট স্নায়ু কোষ, দুই হচ্ছে দ্বিমেরু বিশিষ্ট স্নায়ু কোষ, এবং তিন হচ্ছে বহু মেরু বিশিষ্ট স্নায়ু কোষ। দেখো কিরকম গঠন অনুসারে একটা স্নায়ু কোষকে আমরা তিন ভাগে ভাগ করছি। কয় ভাগে বলো তো? তিন ভাগে। তিন ভাগে, তাই না? একটা হচ্ছে এক মেরু বিশিষ্ট স্নায়ু কোষ,
দ্বিমেরু বিশিষ্ট স্নায়ুকোষ আর বহুমেরু বিশিষ্ট স্নায়ুকোষ। কাকে বলে দেখে নাও, এক মেরু বিশিষ্ট অথবা অনেকে বলে আবার এক শাখা বিশিষ্ট স্নায়ুকোষ, দ্বিশাখা বিশিষ্ট স্নায়ুকোষ বা বহু শাখা বিশিষ্ট স্নায়ুকোষ অনেকে বলতে পারে। তো এক মেরু বিশিষ্ট বা এক শাখা বিশিষ্ট স্নায়ুকোষ বলতে আমরা সেই কোষকে বলতেছি যে ধরনের স্নায়ুকোষের শুধুমাত্র একটা স্নায়ু শাখা রয়েছে, কোনো স্নায়ু কেশ নাই। তবে এই স্নায়ু শাখাটা কিরকম দেখো, কিছুটা লম্বা হয়ে এসে দুই ভাগে ভাগ হয়েছে, তার একটা স্নায়ু শাখার কাজ করে আর একটা স্নায়ু কেশের কাজ করে। একটা ছবি দিই তোমাদের, দেখো এক মেরু বিশিষ্ট স্নায়ুকোষ আমরা যদি এভাবে আঁকি, দেখো এখানে এই যে কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস, বাইরের এটা কোষ আবরণ আর ভিতরটা যে কোষ দেহ, আর এই হচ্ছে স্নায়ু শাখা। শাখাটা এসে দুই ভাগে ভাগ হয়েছে, একটা শাখার কাজ করছে, একটা কেশের কাজ করছে। এটা হচ্ছে এক মেরু বিশিষ্ট স্নায়ুকোষ। দ্বিমেরু বা দ্বিশাখা বিশিষ্ট স্নায়ুকোষ কাকে বলেন, দেখো নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি কাকে বলে জিনিসটা। দ্বিমেরু বা দ্বিশাখা বিশিষ্ট স্নায়ুকোষ বলতে আমরা সেই কোষকে বলতেছি যে কোষের একটা স্নায়ু কেশ আছে এবং একটা স্নায়ু শাখা আছে। কেমন দেখে নাও তাহলে ছবিটা। দ্বিমেরু বা দ্বিশাখা বিশিষ্ট স্নায়ুকোষ হচ্ছে সেই স্নায়ুকোষ যার একটা স্নায়ু কেশ এবং একটা স্নায়ু শাখা রয়েছে। ছবি দেখো, আমরা বললাম কি এই হচ্ছে স্নায়ুকোষ, মাঝখানে কি নিউক্লিয়াস বা কোষ কেন্দ্র, বাইরে হচ্ছে এটা হচ্ছে কোষ আবরণ আর ভেতরের এটা কোষ দেহ, আর এটা হচ্ছে স্নায়ু শাখা, এটা হচ্ছে স্নায়ু কেশ। তাহলে দ্বিমেরু বা দ্বিশাখা বিশিষ্ট স্নায়ুকোষ বলতে আমরা সেই কোষকে বলতেছি যে স্নায়ুকোষের একটা মাত্র স্নায়ু শাখা এবং একটা মাত্র স্নায়ু কি কেশ রয়েছে, তাই না? আর বহুমেরু বিশিষ্ট বা বহু শাখা বিশিষ্ট স্নায়ুকোষ বলতে আমরা সেই স্নায়ুকোষকে বলতেছি যে স্নায়ুকোষের একটি স্নায়ু শাখা রয়েছে এবং একাধিক স্নায়ু কোষ রয়েছে, কেশ রয়েছে। কি রয়েছে? একটি মাত্র স্নায়ু শাখা এবং একাধিক স্নায়ু কেশ আছে। শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছো? তাহলে মেরু বিশিষ্ট বা বহু শাখা বিশিষ্ট স্নায়ু কোষ বলতে আমরা সেই স্নায়ু কোষকে বলতেছি যার একটা মাত্র স্নায়ু শাখা এবং অনেকগুলো স্নায়ু কেশ আছে। ছবিটা দেখো কিরকম হতে পারে। বহুমেরু এখানে দেখো কোষ আমরা দেখালাম, নিউক্লিয়াস বা কোষ কেন্দ্র, বাইরের এটা হচ্ছে কোষ আবরণ, এখানে ভিতরটা কোষ দেহ, এটা হচ্ছে শাখা, এগুলো হচ্ছে স্নায়ু কেশ। তাহলে এই ছবি থেকে আমরা একটা জিনিস কিন্তু উপলব্ধি করতেছি, দেখো প্রত্যেকটি কোষের কিন্তু প্রত্যেকেরই একটা করে শাখা রয়েছে, আর কারোর কেশ নাই, কারোর একটা কেশ, কারোর একাধিক কেশ। এক শাখাতে কেশ নাই, শাখাটা ভাগ হয়ে কেশের কাজ করছে। দ্বি শাখাতে একটা শাখা একটা কেশ, বহু শাখাতে বা বহুমেরুতে একটা শাখা অনেক কেশ। তাহলে আমরা মোটামুটি গঠন অনুসারে স্নায়ু কোষকে তিন ভাগে ভাগ করে দেখলাম, তাই না? কাজ অনুসারে স্নায়ু কোষকে আবার তিন ভাগে ভাগ করা যায়। আমরা এতক্ষণ দেখলাম গঠন অনুসারে শ্রেণী বিভাগ, কয় ভাগে বিভক্ত? গঠন অনুসারে একটা স্নায়ু কোষ বা নিউরন তিন ভাগে বিভক্ত, তাই না? একটা হচ্ছে এক মেরু বিশিষ্ট বা এক শাখা বিশিষ্ট স্নায়ু কোষ, দ্বিশাখা বিশিষ্ট বা দ্বিমেরু বিশিষ্ট স্নায়ু কোষ এবং বহু শাখা বিশিষ্ট স্নায়ু কোষ। এক শাখাতে একটা মাত্র স্নায়ু শাখা রয়েছে যেটা ভাগ হয়ে স্নায়ু কেশের কাজও করে, শাখারও কাজ করে। দ্বিশাখাতে হচ্ছে একটা স্নায়ু শাখা, একটা স্নায়ু কেশ। বহু শাখাতে একটা স্নায়ু শাখা, অনেকগুলো স্নায়ু কেশ। আমরা মোটামুটি দেখলাম কাজ অনুসারে একটা স্নায়ু কোষকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? আবারও কিন্তু তিন ভাগে ভাগ করছি। কাজের দিক থেকে একটা স্নায়ু কোষ কয় ভাগে বিভক্ত বলো? তিন ভাগে। দেখো সেটা কিরকম। এক নম্বরে আমরা বলছি অন্তর্মুখী স্নায়ু কোষ। অন্তর্মুখী বলো কি? অন্তর্মুখী স্নায়ু কোষ। দুই নাম্বার হচ্ছে বহির্মুখী স্নায়ু কোষ। আর তিন নাম্বার, তাহলে কয় ভাগে ভাগ করলাম? কাজ অনুসারে আবার তিন ভাগে। একটা হচ্ছে অন্তর্মুখী স্নায়ু কোষ, দুই হচ্ছে বহির্মুখী স্নায়ু কোষ এবং তিন নম্বরে হচ্ছে
তিন নম্বরে হচ্ছে সংযোজক স্নায়ুকোষ। তাহলে কাজ অনুযায়ী আমরা স্নায়ুকোষকে আবার তিন ভাগে ভাগ করলাম। কয় ভাগে বলো তো? তিন ভাগে কিন্তু, তাই না? একটা হচ্ছে অন্তর্মুখী, আরেকটা হচ্ছে বহির্মুখী, আরেকটা হচ্ছে সংযোজক। অন্তর্মুখী স্নায়ুকোষ কাকে বলে আমরা আবার একটু দেখে নিই, নাকি সংজ্ঞা দিলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। অন্তর্মুখী স্নায়ুকোষ বলতে আমরা সেই স্নায়ুকোষকে বলতেছি যে ধরনের স্নায়ুকোষ বাইরের জগৎ থেকে বিভিন্ন রকমের উদ্দীপনা গ্রহণ করে। আমাদের শরীরে 5 ধরনের ইন্দ্রিয় আছে না? আচ্ছা, তো জানি তো আমরা নাকি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই 5 ধরনের ইন্দ্রিয় আমাদের এই সমস্ত পৃথিবীর যত সমস্ত উদ্দীপক আছে না, কিন্তু উদ্দীপক মানে কি আমরা আগে বলেছি কিন্তু শক্তি, আলো, বাতাস, তাপ, তাই না, পানি, এই যে বিভিন্ন রকম ত্বক, শব্দ, ঘ্রাণ, পৃথিবীতে এই উদ্দীপকে ভরপুর। এই পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ নাক, কান, চোখ, জিহ্বা, ত্বক, এরা এই সমস্ত উদ্দীপক কিন্তু সবসময় গ্রহণ করতেছে। তো অন্তর্মুখী স্নায়ুকোষ হচ্ছে সেই ধরনের স্নায়ুকোষ যা বাইরের জগতের সমস্ত উদ্দীপনাকে গ্রহণ করে কি করে, সেটাকে ভিতরের দিকে নিয়ে মস্তিষ্কে প্রেরণ করে। অন্তর্মুখী মানে ভিতরের দিকে মুখ, উদ্দীপনা গ্রহণ করছে, করে অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে সেটা নিয়ে যাচ্ছে কোথায়? মস্তিষ্কে, তাই না? দেখো, দুনিয়াতে যত রকমের শব্দ আছে আমার কান কিন্তু গ্রহণ করতে প্রস্তুত। গ্রহণ করে অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে সেই শব্দ নিয়ে যাচ্ছে মস্তিষ্কে। মস্তিষ্ক বিচার বিশ্লেষণ করে বলে দিচ্ছে যে শব্দটা কিসের শব্দ, তাই না? কোনটা পাখির ডাক, কোনটা বিড়ালের ডাক, কোনটা মানুষের কথাবার্তা, কোনটা কুকুরের ঘেউ ঘেউ, যত সমস্ত শব্দ আছে। বাইরে এখন শব্দ চলতেছে, দেখো মেশিন চলতেছে, আমার কান কিন্তু বলে দিচ্ছে এটা অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে নিয়ে গেলে মস্তিষ্ক বলে দিচ্ছে শব্দটা কিসের। যত সমস্ত ঘ্রাণ আছে আমার নাক গ্রহণ করতে প্রস্তুত। পৃথিবীতে যত সমস্ত আলোক সংবেদন আছে আমাদের চোখ গ্রহণ করতে প্রস্তুত। এবং এই অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে নিয়ে গেলে আমার মস্তিষ্ক বলে দেবে যে আসলে জিনিসটা কি, হ্যাঁ, তাই না? তো অন্তর্মুখী স্নায়ুকোষ সম্পর্কে আমরা জানলাম। তারপর হচ্ছে বহির্মুখী স্নায়ুকোষ। বহির্মুখী স্নায়ুকোষ কাকে বলে আবার একটু দেখে নি। কি বলো? নাম থেকে বুঝো, বহির্মুখী, তাদের মুখটা বাইরের দিকে, তাই না? তো দেখো, বহির্মুখী স্নায়ুকোষ বলতে আমরা সেই স্নায়ুকোষকে বলতেছি যে মস্তিষ্কে অন্তর্মুখী স্নায়ুকোষের মাধ্যমে যে তথ্যটা গেল, এই তথ্যটা মস্তিষ্ক বিচার বিশ্লেষণ করে নেয়, পর্যালোচনা করে, একত্রিতকরণ করে, সংশ্লেষণ বিশ্লেষণ করে, পরে মস্তিষ্কে ওই সম্পর্কে একটা সিদ্ধান্ত তৈরি হয়। সেই সিদ্ধান্ত আবার বহির্মুখী স্নায়ুর মাধ্যমে মানে মস্তিষ্ক থেকে বাইরের দিকে পাঠাই দেয়, আমার অস্থি পেশিতে পাঠাই দেয়। তখনই কিন্তু আমরা প্রতিক্রিয়াটা করি। ঘটনাটা কতটা নিখুঁত এবং দ্রুততম ভাবে হয় দেখো। কোন একটা জিনিস দেখলাম, রাস্তায় চলতেছি, হঠাৎ একটা আনমনে চলতে চলতে দেখলাম সামনে একটা সাপ পড়ছে, আমরা কি সাপের গায়ে পা দিই না লাফ দিয়ে সরে যাই অথবা পিছিয়ে চলে আসি? চোখ কিন্তু দেখলো, অন্তর্মুখী স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠালো, আর মস্তিষ্ক সাথে সাথে আমাকে সিদ্ধান্ত জানিয়ে দিল যে সাপ, গায়ে পা দিও না, লাফাই চলে যাও অথবা পিছনে সরে যাও। আগুনে হাত দিলে আমরা রাখি নাকি? না, ঝটকা দিয়ে হাতটা সরাই নিয়ে আসি, বলো, তাই না? তো বহির্মুখী স্নায়ুকোষ হচ্ছে সেই স্নায়ুকোষ যে স্নায়ুকোষ দিয়ে আমরা কি মস্তিষ্কের সিদ্ধান্ত বাইরে জানাই দিই। আর এরপরে হচ্ছে সংযোজক স্নায়ুকোষ। বহির্মুখী স্নায়ুকোষকে আরো 4 ভাগে ভাগ করা যায়। একটা গতিবাহী, একটা অবদমনকারী, একটা হচ্ছে বাধাদানকারী এবং কার্যবদ্ধক এবং ক্ষরণশীল, এই 4 ভাগে ভাগ করা যায়। আলোচনাটা তোমরা একটু দেখে নিও। আর আমাদের 3 নম্বর হচ্ছে সংযোজক স্নায়ুকোষ। সংযোজক স্নায়ুকোষ হচ্ছে সেই স্নায়ুকোষ যা অন্তর্মুখী এবং বহির্মুখী স্নায়ুকোষের মধ্যে সমন্বয় সাধন করে, সংযোগ স্থাপন করে, তাই না? তো আমরা মোটামুটি আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় ছিল আচরণের জৈবিক ভিত্তি। আমরা আগেই তোমাদের বলেছি আমাদের আচরণটা যা করি জীবনের উপর ভিত্তি করে আমাদের আচরণ কিন্তু তৈরি হয়। তারপর এই আচরণের পিছনে মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, গ্রন্থিসমূহ কি প্রধান ভূমিকা পালন করে, শরীরের আরো অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ ভূমিকা পালন করে। এরপরে আমরা পড়েছি স্নায়ুতন্ত্র সম্পর্কে,
আমরা জেনেছি, তারপরে আমরা পড়েছি নিউরন বা স্নায়ুকোষ নিয়ে, তাই না? তো পরিশেষে আমরা মোটামুটি তোমাদের কথা জানাতে পারি যে আমাদের সমস্ত শরীর, আমাদের যে সমস্ত আচার আচরণ চালচলন, সব কার্যক্রম চলতেছে, সব কিন্তু আমাদের জীবনের উপর ভিত্তি করে। জীবন আছে বলেই আমার মস্তিষ্ক কাজ করে, চোখ দেখে, হাত পা নাড়াচাড়া করতে পারি, বিভিন্ন কার্যক্রম আমরা করতে পারি, তাই না? তো ঠিক আছে, আমরা আগামী ক্লাসে এর পরের অংশ তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।